স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আওয়ামী লীগ 17 বছরে যে লুটপাট করেছে তা ব্রিটিশদের 200 বছরের লুটপাটকেও হার মানায়। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে ট্রাইব্যুনালকে এমনটাই জানিয়েছে প্রসিকিউশন। এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনার আরেকটি ফোন আলাপ তুলে ধরা হয়, যেখানে গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। তুলে ধরা হয় প্রয়াত বদরুদ্দিন ওমরের লিখিত জবানবন্দি। আওয়ামী লীগের সদল বলে পালিয়ে যাওয়াকে উপমহাদেশের নজিরবিহীন ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন, দলটির পুনরুত্থান কোনোভাবেই সম্ভব নয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার দিন 5 আগস্টের দৃশ্য এটি। ট্রাইব্যুনালে প্রদর্শিত এক ভিডিওতে দেখা যায় ফ্যাসিস্ট সরকারের পতনে উল্লাসিত হয়ে রাস্তায় নামে গাজীপুরের ছাত্র জনতা। কিছুক্ষণ পরই কোনাবাড়ী থানার পুলিশ এসে গুলি ছুড়তে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই নিরস্ত্র শিক্ষার্থী হৃদয়কে ঘিরে গুলি করে হত্যা করে তারা। এমন 1400 হত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় ট্রাইব্যুনাল 1-এ। দ্বিতীয় দিনে সাক্ষীদের জবানবন্দি ও বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন। 2024 সালের 29 জুলাই শেখ হাসিনার সাথে পিএম অফিসের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের ফোনালাপ শোনানো হয়, যেখানে উঠে আসে হাসিনার গুলির নির্দেশ। পরে তুলে ধরা হয় প্রয়াত বদরুদ্দিন ওমর ও সাংবাদিক মাহমুদুর রহমানের জবানবন্দি। বদরুদ্দিন ওমরের লিখিত সাক্ষ্য বলছে, শেখ হাসিনার সাথে নিবিড় সম্পর্ক ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের। আওয়ামী লীগ এখন আর সাধারণ কোনো রাজনৈতিক দল নয়, এটি এক প্রকার ভারতীয় স্ট্র্যাটেজিক এজেন্টের মতো কাজ করছে। শেখ হাসিনার সরকারের শাসন থেকে শুরু করে শেষ পর্যন্ত ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল। প্রসিকিউশন বলছে, আওয়ামী লীগ 17 বছরে যে লুটপাট করেছে তা ব্রিটিশদের 200 বছরের লুটপাটকেও হার মানায়। দলীয় নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, যার স্কেল ব্রিটিশ বা পাকিস্তান আমলে দেখা যায়নি। এর ফলে প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছে, প্রশাসনিক কাঠামো ধ্বংস হয়ে গেছে, তার প্রমাণ 2024 সালে স্পষ্ট হয়ে গেছে। এমনকি আগস্টের শুরুতে সামরিক বাহিনী পর্যন্ত শেখ হাসিনার নির্দেশে গুলি চালাতে অস্বীকৃতি জানায়, কারণ তারা বুঝে গিয়েছিল এই সরকারের দিন শেষ। এছাড়া জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 21 অক্টোবর। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সেনাবাহিনীর হেফাজতে থাকা আসামিদের সাব জেল না অন্য কারাগারে পাঠানো হবে তা ঠিক করবেন ট্রাইব্যুনাল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, সেনা হেফাজতে থাকা আসামিদের গ্রেপ্তার দেখানো হলে আদালতে হাজির করতে হবে। এর আগে সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা 1 শাখা থেকে গণমাধ্যমকে এ বিষয়ে জানানো হয়। প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ঢাকা সেনানিবাসে বাসার রোড সংলগ্ন উত্তরের MES বিল্ডিং নং 54কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়। সরকারের সেই ক্ষমতা আছে, কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় নয়। কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। অ্যারেস্টিং এর পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারো নয়। জুলাই সনদ হলো 24-এর ছাত্র জনতার আন্দোলনকে রাষ্ট্রীয় স্বীকৃতি। রাষ্ট্র সংস্কারের জন্য ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, তবে কোনো সুযোগ নেই এই সনদকে সংবিধানের উপর স্থান দেওয়ার। এমন মন্তব্য করেছেন কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক। তারা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবে রাজনৈতিক দলগুলো, এমনকি বাড়তে পারে রাজনৈতিক সংকটও। শাহ জয়ের প্রতিবেদন। রাষ্ট্র সংস্কারের দাবিতে প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দায়িত্ব নেয়ার পরপরই সংস্কারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে 11টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে 6 কমিশনের কোন কোন সুপারিশ বাস্তবায়ন হবে তা নিয়ে রাজনৈতিক ঐক্যমত তৈরিরও উদ্যোগ নেওয়া হয়। গঠন হয় জাতীয় ঐকমত্য কমিশন।
31 রাজনৈতিক দল ও জোটের সঙ্গে কয়েক মাস ধরে দফায় দফায় বৈঠকের পর চূড়ান্ত হয় সংস্কার প্রস্তাবনা, যাকে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতের জন্য জুলাই সনদ হয়ে থাকবে অনন্য দলিল। এইটা একটা দলিল, যে দলিলটা রিফ্লেক্ট করছে রাজনৈতিক দলগুলো কোন জায়গাটা এসে পৌঁছেছে। এই জুলাই সনদের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে এইখানে শুধুমাত্র আপনি যে জিনিসপত্রগুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন বা পৌঁছননি, নোট অফ ডিসেন্টের ব্যাপারটা যদি মাথায় রাখি, এর বাইরেও এইটাকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন সেইটার একটা পথরেখা এখানে আপনি দিয়ে দিচ্ছেন। জুলাই সনদ সংবিধানের উপরে স্থান নেওয়ার কোনো যুবক নেই, কারণ রাষ্ট্রের সুপ্রিম ল হইল সংবিধান। এখন তার উপরে আরেকটা সুপ্রিম আপনি কিভাবে বানাবেন, সেটা করার কোনো সুযোগ নাই। জুলাই সনদকে স্থায়ী ভিত্তি দিতে গণভোটের সুপারিশ এসেছে, তবে এ সনদ প্রণয়নে জনগণের অংশগ্রহণ কতটুকু ছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। পুরো প্রক্রিয়ার কথা জনগণ ছিল না। আমরা রেফারেন্ডামের মাধ্যমে এখন জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এসেনশিয়ালি যে এখানে জনগণের অংশগ্রহণটা কোথায়। তখন আপনি যদি আমাকে একটা প্যাকেজ হিসেবে দেন, এই 8টার ভিত্তিতে আপনি বলেন আপনি হ্যাঁ না, আমি 1 নম্বর প্রস্তাবটার সাথে একমত, 2 নম্বর প্রস্তাবটার সাথে একমত না, 3 নম্বরের সাথে একমত, 4 নম্বরের সাথে একমত, 5 নম্বরের সাথে একমত, আবার 6 আর 7-এর সাথে আমি একমত না, তাহলে আমি এখন কি ভোট দিব? আপনি আমাকে ফোর্স করতেছেন আমার অপছন্দ হওয়া প্রস্তাবের পক্ষে বা আমার পছন্দ হওয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া। জুলাই সনদ তো না হলে তো আপনার প্রথম কথা হলো যে সকল রাজনৈতিক দল জনগণের চোখে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে। তারা বলে একটা, করে তার উল্টা, ক্রেডিবিলিটি। সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে বিরোধ তৈরি না হোক, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। মানে যার মাধ্যমে আমরা এই একটা বরাদ্দ চেঞ্জ ঘটাতে পারছি, তো এই নেগেটিভটা যেন ঠিক থাকে, একটা অফিসিয়াল ডকুমেন্টেশন থাকে, এই জন্য আমাদের এই সনদটা করার কি জরুরি মনে করি। আমার মনে হয় এই সনদে এমন কিছু আছে যেটা আমাদের জন্য আসলে শিক্ষণীয়। ফেসিস সরকার যেন পরিবর্তে না আসতে পারে, সেই জন্য অন্ততপক্ষে জুলাই সনদটা বাস্তবায়ন হওয়া জরুরি। আগামী 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আড়ম্বর আয়োজনে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে জুলাই সনদে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করলেও নানাভাবে তা বিঘ্নিত করার চেষ্টা চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আন্দোলন না করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের মধ্যেই সারা দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দেশে ফিরে তারেক রহমান নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে জানিয়েছেন আমানুল্লাহ আমান। যুবকের কর্মসংস্থানের গণসংযোগ থেকে সভা সমাবেশে বিএনপি নেতারা বলছেন, পিআর পদ্ধতিতে রাজপথে জামাতের আন্দোলন নির্বাচন বানচালের ষড়যন্ত্র। সোমবার আরেক দফা পিআর পদ্ধতির সিদ্ধান্ত সংসদের ওপর ন্যস্ত করার পরামর্শ দেন মহাসচিব মির্জা ফখরুল। আজকে হঠাৎ করে সামনে যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান, দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। নানাভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে জনগণের রায় প্রমাণ করবে বাংলাদেশ অসাম্প্রদায়িক। আমরা যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা এটা সবসময় আপনাদের প্রতিবাদ করেছি, প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। একটা গোষ্ঠী কৌশলে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।
আগামী নির্বাচনে এনসিপি এককভাবে অথবা জোটগতভাবে অংশগ্রহণ করতে পারে বলে জানিয়েছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে জোটগতভাবে নির্বাচনে গেলেও দলটির নামে শাপলা প্রতীকে নির্বাচনে যাবার আশা করেন তিনি। দুপুরে জামালপুরে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি। আমরা মনে করি যে এনসিপি এবং বাংলাদেশের স্বার্থে আমাদের এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামেই নির্বাচন করবে। এনসিপি তাদের, আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতি শাপলাতে আগামী নির্বাচন করবে। জুলাই সনদ ইস্যুতে নভেম্বরে গণভোট চায় জামায়াত। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে এসব কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর পিআর পদ্ধতি নিয়ে গণভোটে যে রায় হবে তা সব রাজনৈতিক দল মেনে নেবে বলে মনে করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ঢাকা ও খুলনায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জামায়াতে ইসলামের 4 সদস্যের প্রতিনিধি দল সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসির সাথে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 54 বছর ধরে গতানুগতিক পদ্ধতির নির্বাচনে দিনের ভোট রাতে হওয়া সহ নানা অনিয়ম হয়েছে। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট অনুষ্ঠানের আহ্বান জানান তাহের। আলাদাভাবে হবে, যেটা আমরা চাচ্ছি নভেম্বরে। বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি যেটি ইন্ডিপেন্ডেন্ট হোক। তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম, বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওইটাতে যদি ঝামেল হইয়া যায় তাহলে তো আমসালা দুইটাই চলে যাবে। এই জন্য আমরা মনে করি যে একটা সহজতর নির্বাচন যদি আমরা এখানে এক্সপেরিয়েন্স নিতে পারি, এক্সপেরিমেন্ট করতে পারি, কিভাবে পুলিশ সহযোগিতা করে, ইলেকশন কমিশন যদি বুঝতে পারে, আমরা আজকে সেটা আপনাদের জন্য ভালো। কোথায় ত্রুটি হবে এটা বুঝবেন। এদিকে সোমবার দুপুরে খুলনার ডুমুরিয়া বাজার এলাকায় গণসংযোগকালে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, তাদের দল দুর্নীতি করে না। পিআর পদ্ধতি নিয়ে গণভোটের রায় সব রাজনৈতিক দলকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। আমরা দাবি করেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের মধ্যে পিআর পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে সেটাকে গণভোটে দিয়ে জনমত যাচাই করতে হবে। বিফোর ইলেকশন এই গণভোট দিয়ে জনগণ যদি পিআর এর পক্ষে মতামত দেয় তাহলে সকল রাজনৈতিক দলকে পিআর পদ্ধতি মেনে নিতে হবে, এটাই আমাদের দাবি। এছাড়াও জামায়াত ক্ষমতায় গেলে দল মত নির্বিশেষে সাধারণ জনগণের জন্য কাজ করবে বলেও জানান জামায়াতে ইসলামের এই শীর্ষ নেতা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ রাত 12টায় শেষ হচ্ছে চাকসু নির্বাচনের প্রচারণা। আর এদিকে রাকসু নির্বাচনের প্রচারণায় বাকি আর মাত্র একদিন। মঙ্গলবার রাত 12টায় শেষ হবে প্রচারণার সময়। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আর বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রচারণার শেষ দিনে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো ঘটে নাই, আমরা আশা করি ইনশাল্লাহ ঘটবেও না। আমরা চাই আমরা যেই ডেটে ভোট দিব সেই ডেটেই ভোট গণনা শেষ করে রেজাল্ট পাবলিশ হতে হবে। ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ থাকলেও প্রার্থীদের মনে রয়েছে বেশ কিছু শঙ্কা। দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণার দাবি প্রার্থীদের। তো আমরা আসলেই খুব শঙ্কার মধ্যে রয়েছি, আমরা অস্পষ্টতার মধ্যে রয়েছি যে আমাদের নির্বাচন কেমন হতে যাচ্ছে। ভোটাররা বলছেন প্যানেল নয়, ভোট দিবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায়। আমি আসলে এগুলো বিচার বিবেচনা করেই দেন আমি সিলেক্ট করব কাকে দেওয়া যাবে। আমি অবশ্যই যে যোগ্যতাকে আমি নির্বাচন করে ভোট দিব। নির্বাচন উপলক্ষে 5টি অনুষদ ভবনকে ভোট কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে 12টি করে মোট 60টি গোপন ভোট কক্ষ থাকবে। মোট ভোটার 27,500। 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ।
এদিকে রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার বাকি আর মাত্র একদিন। 14 অক্টোবর রাত 12টায় শেষ হবে প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। 15 তারিখ যে রাকসু নির্বাচন হচ্ছে, প্রথম বর্ষে সকল শিক্ষার্থী, সকল ভোটাররা আমাদের পক্ষে তাদের সিদ্ধান্ত, তাদের রায় দিবেন। আমাদের চেষ্টা চলমান, আর মাত্র 2টা দিন, আজকে আর হচ্ছে আগামীকাল। আমি আমার অনাবাসিক বোনদের জন্য আমার পাসপোর্ট বানিয়েছি, কিন্তু আমি তাদের কাছে পৌঁছাইতে পারছি না। আমরা যে নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ এবং শিক্ষার্থী বান্ধব আধুনিক ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। যোগ্য নেতৃত্ব বেছে নিতে চায় ভোটাররাও। নির্বাচনের যে একটা আমেজ আমরা সেটা পাচ্ছি, সাথে মত বিনিময় করছেন, তাদের ব্যালট নম্বর আমরা জানছি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুত করা হচ্ছে ভোট কেন্দ্র। কেন্দ্রভিত্তিক যে সকল নিরাপত্তা, এই পরিকল্পনাগুলো আমরা নিয়ে আলোচনা করছি। আচরণ বা এই ধরনের ভঙ্গ হলে তো আমাদের সেই টিমটাই কাজ করবে। 16 অক্টোবর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে রাকসুর ভোট গ্রহণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল আয়োজনে বক্তব্য রাখছেন ডক্টর ইউনুস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। In Bangladesh, people of Bangladesh rose peacefully to reclaim their power to ensure democracy, peace, and human rights for all. It is our youth, the young people, full of courage and hope, who led that movement. Their demand was simple: to give power back to the people, to create a society based on fairness, inclusion, and trust. Today, those young people are engaged in the rebuilding of our institutions. They are shaping a new Bangladesh, one that puts its people at the center of governance. In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. A country that feeds its people and more is very important. In Bangladesh, despite our small land area, about half of Italy, we feed over 170 million people and also support 1.3 million Rohingyas who fled under the violence in Myanmar. We have become self-sufficient in rice, which is our staple. We are among the world's top producers of rice, vegetables, and freshwater fish. Our farmers have raised cropping intensity to 214%. We have released 133 climate-resilient rice varieties. We have mechanized farming with subsidies up to 70%. We have built a robust food distribution system. We are reducing stunting. We are diversifying diets. We are greening our agriculture, protecting soil, water, and biodiversity. I'm very happy that the Nobel Peace Laureates Alliance for Food Security and Peace, which was established by FAO in 2016. দর্শক, ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য রাখছেন ডক্টর ইউনুস। আমরা সরাসরি ছিলাম সেখানে। আজ রাতের মধ্যে দাবি মানা না হলে কাল দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়েছেন 3 দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। একই সাথে শহীদ মিনারে অবস্থান সহ কর্মবিরতিও চলবে বলে জানিয়েছেন তারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ইনকিলাব মঞ্চ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিভুক্ত শিক্ষকরা। অবিলম্বে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হলে মঙ্গলবার মার্চ টু সচিবালয় কর্মসূচি করবেন তারা। আগামীকাল দুপুর 12টায় শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি। লাগাতার সারা বাংলাদেশের
সকল শিক্ষা প্রতিষ্ঠানে টানা কর্মবিরতি চলবে। বিকেলে শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দল, জানান শিক্ষকদের দাবি নিয়ে মতামত। আজকের এই লড়াইকে আপনারা শুধু শিক্ষকদের লড়াইয়ের কথা বলবেন না, এই লড়াই হচ্ছে শিক্ষকদের মুক্তির লড়াই, এই লড়াই শিক্ষাকে উন্নত করবার লড়াই। শিক্ষকদের নিয়ে রাজনীতি ঠিক মতো আছে, শিক্ষকদের কোনো পরিবর্তন নাই। যদি দেশ বাঁচাইতে চান শিক্ষা বাঁচাইতে হবে, শিক্ষক না বাঁচলে শিক্ষা বাঁচবে না। শিক্ষক শিক্ষার্থীদের পরে পুলিশ বাহিনী দিয়ে লাঠিচার্জ করা হয়েছে, এটা কখনোই কাম্য নয়। শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামীর নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম, তাই তাদের দাবি পূরণ হওয়া দরকার। সকল জাতীয় ইলেকশনে এই ইলেকশনকে সুন্দর করার জন্য এবং সত্যিকার ভাবে গ্রহণযোগ্য করার জন্য, ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য শিক্ষকদের যে ভূমিকা, তারা যে চেষ্টা করে থাকে, এটা গোটা জাতির জন্য একটা বিরাট আমানত স্বরূপ। আজকে যদি শিক্ষকদেরকে এভাবে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, তাদের দাবি যদি না মানা হয়, তাহলে ভবিষ্যতে যে পরিবেশ হবে, এই পরিবেশটা কারো জন্য কল্যাণকর হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের শিক্ষক কর্মবিরতি সহ আন্দোলন চলমান থাকবে বলে জানান শিক্ষক কর্মচারীরা। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। এবার ZSRM নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের 16টি আসনেই জমে উঠেছে রাজনীতির উত্তাপ। অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবা উন্নত করার দাবি জনগণের। আর নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে তরুণরা। তবে গ্রামীণ ভোটারদের চাহিদা ভিন্ন। গ্রামীণ অঞ্চলে শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানই মূল দাবি। এদিকে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি, গণসংযোগ আর কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন। আমরা সেই রকম সুনেতৃত্ব চাই যে নেতৃত্বের মধ্যে বাংলাদেশকে খুঁজে পাবো। চাঁদাবাজি, সন্ত্রাসী, এইসব বিষয়গুলা যিনি নির্মূলে সচেষ্ট থাকবেন, সেসব প্রার্থীদেরকে আমরা সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই। আমি একজন তাদের পরীক্ষিত নেতা, তাদের যেহেতু পাশে ছিলাম, সেই জন্য আমি মনে করি তারা সব দিক দিয়ে বিবেচনা করে আমাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করবেন। এবারে মধুমতি ব্যাংক PLC অর্থ বাণিজ্যের সংবাদ। 1.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণের চাপে ধুঁকছে রাষ্ট্রীয় মালিকানার 6 ব্যাংক। চলতি বছর 8,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও নেই কোনো অগ্রগতি। শীর্ষ 20 খেলাপি গ্রাহকের কাছে আটকে আছে এসব ব্যাংকের 85,000 কোটি টাকা। এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, খেলাপি আদায়ে প্রয়োজনে কঠোর পদক্ষেপ, সেই সাথে কাঠামোগত পরিবর্তন দরকার। মিনা ফেরদৌসের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী জুন শেষে ব্যাংক খাতে খেলাপি দাঁড়িয়েছে প্রায় 6 লাখ কোটি টাকায়। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন 6 ব্যাংকে খেলাপির পরিমাণ 1,49,140 কোটি টাকা। হিসাব বলছে শীর্ষ 20 গ্রাহকের কাছেই আটকে আছে এসব ঋণের 60% বেশি, যার পরিমাণ 85,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য ছিল চলতি বছর অন্তত 8,000 কোটি টাকা আদায় করতে পারবে সরকারি এসব ব্যাংক, কিন্তু হয়েছে খুব সামান্য। বছরের প্রথম 6 মাসে ব্যাংকগুলো আদায় করতে পেরেছে মাত্র 128 কোটি টাকা। খেলাপিগুলো আদায়ের ক্ষেত্রে শুধুমাত্র লক্ষ্যমাত্রা ধার্য করে এই খেলাপি ঋণ আদায় করা, এটা কোনোভাবেই সম্ভবপর নয়। এর আগেও বহুবার এই ধরনের তাদেরকে আপনার বিভিন্ন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল এবং তারা যে কখনোই সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুন মাস পর্যন্ত সবচেয়ে বেশি ঋণ আদায় করেছে জনতা ব্যাংক 15 কোটি টাকা, অগ্রণীর আদায়ের পরিমাণ 19 কোটি, রূপালী 90 ও BDBL 3 কোটি টাকা। সোনালী আর বেসিকের আদায় এখনো লাখের ঘরে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, খেলাপি ঋণ আদায়ে প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া হবে। নীতি সহায়তার আওতায় আসছেনি, অ্যাপ্লাইও করেনি,
ব্যাংকও তাদের ব্যাপারে কোনো সুপারিশ করেনি। তাদের ব্যাপারে আদায় যেভাবে হোক বাড়াতে হবে, এবং আদায় পরিস্থিতি যদি দেখা যাচ্ছে যে আদায় করা যাচ্ছে না, গ্রাহকের সাথে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না, সেক্ষেত্রে আইনের আশ্রয় নিতে হবে এবং তাদের যে সকল কোলাটেরাল আছে সেগুলোকে আইনের মাধ্যমে ব্যাংকের করায়ত্ত করে সেগুলো মালিকানা সেগুলো লিকুইড করে দায় কমানো, এই পদক্ষেপ নিতে হবে। তবে বিশ্লেষকরা বলছেন ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কার না করে শুধু আইনি পথে হাঁটলেই খেলাপি আদায় হবে না। ব্যাংকগুলোর পরিচালন ব্যবস্থায়, তাদের ঋণ প্রদান ব্যবস্থায়, ঋণ আদায়ের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এই ব্যাংকগুলোর পরিচালন ব্যবস্থার মধ্যে যদি একটা পরিবর্তন আনা না সম্ভবপর হয়, তাহলে শুধুমাত্র লক্ষ্যমাত্রা ধার্য করে এটা কোনোদিন অর্জন হয়নি, আজকেও হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তাহলে এই সংস্কৃতির ক্ষেত্রে আপনি পরিবর্তন করার জন্য যে ধরনের একটা সংস্কার করা প্রয়োজন, আমরা কি এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে বা সার্বিকভাবে ব্যাংকের ক্ষেত্রে এই ধরনের একটা সংস্কার সূচনা করতে পেরেছি? ব্যাংক খাতে আস্থা ফেরাতে শুধু বেসরকারি ব্যাংকে নয়, সরকারি দুর্বল ব্যাংকও মার্জারের পরামর্শ বিশ্লেষকদের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।